এইভাবে সেটিং করে এইভাবে 2 নম্বরই করে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকদিন সার্টিফিকেট দিচ্ছে কে ভারতীয় আর কে ভারতীয় নয়। বলে যারা যারা নাকি বিজেপিকে সমর্থন করে না সবাই পাকিস্তানি, আমরা বিজেপিকে সমর্থন করি না বলে আমরা পাকিস্তানি। আমি এখানে আপনাদেরকে জিজ্ঞেস করছি, বলুন তো, অনেক পতাকা বাজারে পাওয়া যায় আমাদের ভারতের বাজারে, ভারতের পতাকা চাইলেই কিনতে পারি, বিক্রি হয়। যখন ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ হয় দেখেছি অনেক জায়গায় অস্ট্রেলিয়ার পতাকা বিক্রি হয়, ভারতে অনেক অস্ট্রেলিয়ার সমর্থক আছে ক্রিকেট টিমের, অস্ট্রেলিয়ার পতাকা বিক্রি হয়, নিউজিল্যান্ডের পতাকা, অন্যান্য দেশের পতাকা বিক্রি হয়। ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় আমি দেখেছি বাজারে ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা বিক্রি হয়, জার্মানির পতাকা বিক্রি হয়, ইংল্যান্ডের পতাকা বিক্রি হয় ফুটবল টিমের। আপনারা দেখেছেন ফুটবল ওয়ার্ল্ড কাপের সময়। আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, কোনোদিন দেখেছেন, নিজে চোখে দেখেছেন ভারতের কোনো বাজারে পাকিস্তানের পতাকা বিক্রি হচ্ছে? আজ অব্দি দেখেছেন কোনোদিন? আমি তো আজ অব্দি কোনোদিন দেখিনি। আপনারা কেউ দেখেছেন কোনোদিন পাকিস্তানের পতাকা বাজারে বিক্রি হচ্ছে? কোনোদিন দেখেছেন? দেখেননি তো। যদি আপনাকে বলা হয় আজকে যে কোনো কারণেই হোক না কেন, যে কোনো দরকারে, যে একটা পাকিস্তানের পতাকা জোগাড় করে আনুন, কিনে আনুন, পারবেন কিনতে? জানেন কোথায় পাওয়া যায়? কোনো বাজার, কোনো দোকান কলকাতায়, তার কাঁথিতে, তমলুকে, মেদিনীপুর টাউনে কিনতে পারবেন? কোনোদিন চোখে দেখিনি ভারতে পাকিস্তানের পতাকা। ভারতের একমাত্র একটা লোকের কাছে পাকিস্তানের পতাকা পাওয়া যায়। কার কাছে? না, শুভেন্দু অধিকারীর কাছে। একটা লোক ভারতবর্ষের, একমাত্র লোক যে ব্যাগে করে পাকিস্তানের পতাকা নিয়ে ঘোরে। বিধানসভার বাইরে দেখি ব্যাগ থেকে 26টা, ওই পেহেলগামের ঘটনার পরে ব্যাগ থেকে 26টা পাকিস্তানের পতাকা বার করছে, 1টা 2টো 3টে 4টে করে। আমি দেখে ভাবছি, ভাই 39 বছর বয়স হয়ে গেল আমার, 39 বছরের জীবনে একটা পাকিস্তানের পতাকা দেখলাম না, আর এখানে একটা লোকের ব্যাগে 26টা পাকিস্তানের পতাকা। ব্যাগ থেকে 26টা পাকিস্তানের পতাকা বার করে জ্বালাচ্ছে, বলছে দেখো পাকিস্তানের বিরুদ্ধে কি লড়াই করছি, পাকিস্তানের পতাকা জ্বালাচ্ছি। ওরা আমাদের 26টা লোককে মেরে দিল, আর এখানে দাঁড়িয়ে 26টা ন্যাকড়া পোড়াচ্ছে, পুড়িয়ে বলছে বিরাট লড়াই করছি। আরে ভাই, তুই ন্যাকড়া পোড়াবি পোড়া, আমাদের 26 জন ভারতবাসীকে মেরে ফেলে গেল যে জঙ্গিগুলো, আজ অব্দি কেউ ধরা পড়লো না। এর আগে এরকম যতগুলো জঙ্গি হামলা হয়েছে পেহেলগামের আগে, একটা ক্ষেত্রে একটা লোক ধরা পড়েনি। আমি সব ছেড়ে দিচ্ছি, ওরা আমাদের 26 জন নাগরিককে পুড়িয়ে আমাদের গুলি করে মারলো, তার পাল্টা তুমি ভাই শুভেন্দু অধিকারী 26খানা ন্যাকড়া পোড়াচ্ছ, পোড়াও। আগে বলো এই 26খানা ন্যাকড়া জোগাড় করলে কোত্থেকে? পাকিস্তানের পতাকা পেলে কোথায়? 26খানা পাকিস্তানের পতাকা ভারতে দাঁড়িয়ে আমাদেরকে সার্টিফিকেট দেয় আমরা বিজেপিকে সমর্থন করি না বলে আমরা নাকি দেশদ্রোহী। আরে আপনি দাদা শুভেন্দু অধিকারী, আপনি কি বুঝবেন ইমান কাকে বলে? আপনি কি বুঝবেন সমর্থন কাকে বলে? আপনি করতেন এক সময় কংগ্রেস, আপনার হাতে ছিল কংগ্রেসের পতাকা, ভালো অফার পেলেন, কংগ্রেসের পতাকা ফেলে দিয়ে তৃণমূলের পতাকা তুলে নিলেন। তৃণমূল আপনাকে এমএলএ বানালো, এমপি বানালো, রাজ্যের মন্ত্রী বানালো, আপনার গোটা গোষ্ঠীকে, ভাইকে এমপি, তার বাবা এমপি, তার আগে এখানকার চেয়ারম্যান, ও সেখানকার অমুক তমুক, গোটা গোষ্ঠীকে মেদিনীপুর থেকে করে কমবে খাওয়ার ব্যবস্থা করে দিল। তারপরে ভালো অফার পেলেন বিজেপির কাছ থেকে, তৃণমূলের পতাকা ফেলে দিয়ে হাতে বিজেপির পতাকা তুলে নিলেন। তো আপনি একটা লোক যখন ভালো মালকড়ি পান, কংগ্রেসের পতাকা ফেলে তৃণমূলের পতাকা তুলে নেন, আবার ভালো মালকড়ি পেলে তৃণমূলের পতাকা ফেলে বিজেপির পতাকা তুলে নেন। আজকে আপনার হাতে ভারতের পতাকা আছে, কালকে যদি পাকিস্তান থেকে শুভেন্দু অধিকারীকে ভালো মালকড়ি দেওয়া হয়, এই শুভেন্দু অধিকারী ভারতের পতাকা ফেলে পাকিস্তানের পতাকা তুলে নেবে ওর হাতে। এই শুভেন্দু অধিকারীর অভ্যেস রয়েছে পতাকা বিক্রি করা। আমরা বামপন্থীরা পতাকা বিক্রি করি না, কোনোদিন কমিউনিস্ট পার্টির লাল পতাকার সঙ্গে গদ্দারি করিনি, কখনো ভারতের তেরঙ্গা পতাকার সঙ্গে গদ্দারি করব না। আমরা আমাদের ইমান নিয়ে, আমাদের বিশ্বাস নিয়ে আমরা আমাদের রাজনীতি করি। আমরা শুভেন্দুর মতো 12 ঘাটে জল খেয়ে বেড়াই না। আমাদেরকে শেখাতে এসছে দেশপ্রেম কাকে বলে, দেশকে ভালোবাসা কাকে বলে। চিন্তা করতে পারেন, লোকে চাকরি পাল্টায়, লোকে বাড়িঘর পাল্টায়, আজকে এখানে থাকে, কালকে জমি কিনে বাড়ি কিনে অন্য জায়গায় চলে যায়, কেউ এই কোম্পানিতে চাকরি করে, কালকে অন্য কোম্পানিতে চাকরি করতে যায়, এইসব শুনেছি। একটা লোক চাকরি পাল্টালে তো ধর্ম পাল্টে যায়, জীবনে শুনেছেন? যে কদিন একটা লোক তৃণমূলে ছিল, ঈদের সময় টিপু সুলতান মসজিদে গিয়ে
ইমাম বরকতির সঙ্গে বসে নামাজ পড়তো, নামাজ পড়তে পারে না তো মাটিতে বসে মাথায় রুমাল জড়িয়ে হাতে মোনাজাত করে নামাজ পড়তো, পড়তে তো পারতো না, দেখাতো যে নামাজ পড়ছি। তারপরে শাহাবুদ্দিনের বাড়িতে 3 বাটি খেত, যে কদিন তৃণমূলে ছিল। এই তৃণমূল থেকে বিজেপি হয়ে গেল, নামাজ পড়া ছেড়ে দিয়ে এখন দেখি গেরুয়া পরে কপালে তিলক লাগিয়ে হরে রাম হরে কৃষ্ণ বলে ভাঁড়ের মতো লাফাচ্ছে। আপনারা কেউ বিশ্বাস করেন এটা ধর্ম হচ্ছে? আপনারা কেউ বিশ্বাস করেন এগুলোকে ধর্ম বলে? আজকে আমাদের ঘরে ঘরে মানুষ, তিনি যে দল করুন, যে দলকে সমর্থন করুন, ন্যায় করুন, তার ধর্ম, তার বিশ্বাস, তার আবেগ, তার ভালোবাসা, তার জায়গায়। আজকে আপনাদের সবার কাছে আবেদন করছি, যারা ধর্মকে নিয়ে ব্যবসা করছে, সে শুভেন্দু অধিকারীর মতো লোকেরাই হোক, তৃণমূল থাকতে এক ধর্ম, বিজেপিতে গিয়ে আর এক ধর্ম, বা মমতা ব্যানার্জি আর এক হয়েছে। দুর্গাপুজোর মঞ্চ, তার উদ্বোধনে গেছেন, মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়ে যাচ্ছেন, আমাদের নামে গালাগাল দিচ্ছেন, অন্য দলকে গালাগাল দিচ্ছেন। দুর্গাপুজোর উদ্বোধনের মঞ্চকে পার্টির মঞ্চ বানিয়ে দিয়েছেন। রেড রোডে ঈদের দিন নামাজ পড়তে গেছেন, গোটা মঞ্চ হেঁটে বেড়াচ্ছেন, ওই পারেন না নামাজ পড়তে দাও, দেখাচ্ছেন নামাজ পড়তে এসছি। তারপর একটা সাধারণ কথা বলছে, একটা সাধারণ কথার মধ্যে 5 বার ইনশাল্লাহ। আমি বিশ্বাস করুন, আপনাদের বলছি, আমি বহু ধার্মিক ধর্মপ্রাণ মুসলমান মানুষকে চিনি, অনেক হাজি সাহেবকে চিনি, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করেন, বহু মানুষকে আমি চিনি। আমি কোনোদিন দেখিনি কাউকে একটা সাধারণ বাক্যের মধ্যে 5 বার ইনশাল্লাহ বলতে। আর এই এক হয়েছে মমতা ব্যানার্জি। আপনারা কেমন আছেন, ভালো আছেন, কি খেয়েছেন, এই একটা এরকম একটা কথা বলতে গেলেও তার মধ্যে 5 বার ইনশাল্লাহ বলবে। কেন? মঞ্চে দাঁড়িয়ে একবার করে ইনশাল্লাহ বলে আর মনে মনে হিসাব করে। এই যে আমি একবার ইনশাল্লাহ বললাম, আমার 5টা মুসলিম ভোট বাড়লো। তো বলুন তো, এটা ধর্ম নাকি ছেঁচড়ামি এগুলোকে বলে? এটা ধর্ম হচ্ছে না ছেঁচড়ামি হচ্ছে এইগুলো? রাজনীতির নামে এই চলবে আমাদের এখানে দিনের পর দিন। তাই আপনাদের সবার কাছে আবেদন করছি, এই দিন শেষ করতে হবে, এই নোংরামি শেষ করতে হবে। যা হয়ে গেছে হয়ে গেছে, এই সময়টাকে আমরা আর ফেরত আনতে পারবো না। কিন্তু আমাদের সামনের দিনগুলো যেন ভালো হয়, তার জন্য আমরা বামপন্থীরা কতগুলো কাজ আমরা এই বাংলায় করতে চাই। আজ থেকে কয়েক মাস পরে বিধানসভার ভোট হবে। দেখুন, এই মুহূর্তে আমাদের রাজ্যে আমাদের কোনো এমএলএ নেই, আমাদের জেতা কোনো লোকসভায় আসন নেই রাজ্য থেকে। এমত অবস্থায় যদি এখানে দাঁড়িয়ে বলি আমরা সামনের ভোট হবে 0 থেকে 200 হয়ে যাব, তো আমি বলতে পারি বলার জন্য, মাইকে দাঁড়িয়ে অনেক কথাই বলা যায়, কিন্তু আমিও খুব জোরের সঙ্গে কথাটা মন থেকে বিশ্বাস করে বলতে পারবো না, আপনারাও খুব বিশ্বাস করে শুনবেন না। তাই আমি ওই সমস্ত কথার মধ্যে যাচ্ছি না। আমি এইটুকু বলছি, আমরা কত আসন পাবো না পাবো আপনারা ঠিক করবেন, সাধারণ মানুষ ঠিক করবেন। আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মাথায় নিয়ে আমরা আগামী দিনে কাজ করব। পরের 5 বছর আমরা সেই দায়িত্ব পালন করব। যদি আপনারা ঠিক করেছেন আমাদের 10 জন বিধানসভায় যাবে, তো আমাদের 10 জন গিয়ে এই কথাগুলো বলবে। যদি আপনারা ঠিক করেছেন আমাদের 25 জন যাবে, তো 25 জন বিধানসভায় গিয়ে কথা বলবে। যদি আপনারা ঠিক করেছেন যে আমরা 150-এর উপর আসন পেয়ে সরকার তৈরি করব, তাহলে আমাদের সরকার এই নীতিগুলোকে লাগু করার চেষ্টা করবে। আমরা প্রথম যে কাজ করতে চাই পশ্চিমবাংলায়, আজকে দেখবেন আমাদের দেশে, আমাদের রাজ্যে পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই। চাকরি মানেই কন্ট্রাকচুয়াল। ঘরে ঘরে ছেলেমেয়েরা কাজ করছে, কারুর চাকরি স্থায়ী নয়। পড়াশুনো করে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করছে, করে একটা 10,000 টাকা 12,000 হ্যালো ঘরে ঘরে কাজ করছে, ছেলেমেয়েরা পড়াশুনো করে কাজ করছে, 10,000 টাকা 12,000 টাকা 13,000 টাকার চাকরি। তাও আজকে কাজ আছে তো কালকে নেই, যখন তখন কাজ থেকে ছাঁটাই, কোনো ছুটি ছাটার ব্যাপার নেই, কোনো শনি রোববার নেই, কোনো উৎসবের ছুটি নেই। শরীর খারাপ হলে 2 দিন বাড়িতে থাকার উপায় নেই, কাজ চলে যাবে। আমরা বলছি, আমাদের দেশে সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল সম কাজে সম বেতনের রায়। যে সরকারগুলো, কি কেন্দ্রে কি রাজ্যে, সংখ্যার জোরে এরা নোট বাতিল করেছে, সংখ্যার জোরে এরা সিএ এনআরসি করেছে, সংখ্যার জোরে এখন এরা এসআইআর করছে। আমাদের রাজ্যের সরকার সংখ্যার জোরে একটার পর একটা কাজ করে গেছে। চাইলে মোদীর সরকার কি আমাদের রাজ্যে মমতার সরকার সংখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের এই রায়কে বলবৎ করতে পারতো, কিন্তু এরা কেউ করলো না। আমরা বলছি, আমাদের বামপন্থীদের প্রথম লক্ষ্য, যদি আমরা বিধানসভায় পৌঁছই, আমাদের রাজ্যে সম কাজে সম বেতনের আইনকে পাশ করানো। যারা যারা আমাদের কথা শুনছেন, এখানে থেকে বা দূর থেকে যারা আমাদের কথা শুনছেন, আমাদের যে ভাই বোনেরা এখন কাজ করে বাড়ি ফিরছেন বা এখনো কাজ থেকে বাড়ি ফিরতে পারেননি, বাড়ি ফিরতে এখনো অনেক রাত হবে, আপনাদের সবাইকে বলছি, আপনাদের এই অস্থায়ী কাজকে স্থায়ী করতে চাই, পার্মানেন্ট করতে চাই আমরা বামপন্থীরা।
6 মাস থেকে 1 বছরের মধ্যে প্রত্যেকজন কন্ট্রাকচুয়াল কর্মচারীর কাজকে স্থায়ী করার আইন আনা হবে আমাদের রাজ্যের বিধানসভায়, কি সরকারি কি বেসরকারি ক্ষেত্রে। এবং আমরা বলছি যে সিভিক ভলান্টিয়ারও যারা আছেন, যদি কোনো সিভিক ভলান্টিয়ার ভাই বোন এখন আমাদের কথা শুনতে পান দূর থেকে দাঁড়িয়ে, বা এই মিটিংয়ের এখানে পুলিশ থেকে পোস্টিং করেছে, আপনাদেরকেও বলছি, সিভিক ভলান্টিয়ারের কাজ যারা করেন তারাও কেউ আমাদের শত্রু নন। তারা সাধারণ পরিবারের সাধারণ ছেলে মেয়ে। আজকে 6 মাস থেকে 1 বছরের মধ্যে যেখানে কাজ স্থায়ী হয়ে যাবার কথা ছিল, আজকে এই ছেলে মেয়েগুলো আজকে 12-13 বছর হয়ে গেল রাস্তায় দাঁড়িয়ে আছে, তাদের কাজ স্থায়ী নয়। আমরা বলছি এই সিভিক ভলান্টিয়ারের চাকরিকেও স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে চাই আমরা, সেই আইন আমরা পশ্চিমবাংলায় আনতে চাই। সিভিক ভলান্টিয়াররা রাতারাতি পুলিশ হয়ে যাবেন না, কিন্তু সিভিক ভলান্টিয়ারের চাকরিটাও একটা সম্মানের সরকারি চাকরি হবে। আপনারও পেনশন হবে, প্রভিডেন্ট ফান্ড হবে, শরীর খারাপ হলে মেডিক্লেম হবে। আপনাকে ইচ্ছে করলো তো তৃণমূল কাজে রাখলো, ইচ্ছে করলো তো কাজ থেকে ছাঁটাই করে দিল। আপনি সিগনালে দাঁড়িয়ে লরি থেকে পয়সা তুলে জমা দিতে পারলেন তো আপনার কাজ থাকলো, আর জমা দিতে পারলেন না তো আপনার কাজ থাকলো না। এই অবস্থা আমরা বন্ধ করতে চাই, পরিবর্তন করতে চাই। সিভিক ভলান্টিয়ারের কাজও যেন স্থায়ী কাজের সম্মান পায়, স্থায়ী সরকারি চাকরি হয়, সেই ব্যবস্থা আমরা করতে চাই। আমাদের 2 নম্বর কথা, পশ্চিমবাংলার প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালের খরচা আমরা নিয়ন্ত্রণ করার বিল আনতে চাই। এখন ইচ্ছে মতো ঘরে ঘরে ছেলেমেয়েরা, সরকারি স্কুলগুলোর এই অবস্থা, চুরি করে করে শেষ করে দিয়েছে সরকারি স্কুলগুলোকে। স্কুলে ক্লাস হয় না, শিক্ষক নেই, মিড ডে মিল উঠে গেছে। বাবা মায়েরা বাধ্য হচ্ছেন বাচ্চাগুলোকে প্রাইভেট স্কুলে পড়াতে, সেখানে মাইনের কোনো লাগাম নেই। শরীর খারাপ হলো সরকারি হাসপাতালে বেড না পেয়ে প্রাইভেট হাসপাতালে ভর্তি করবেন। 4 দিন 5 দিন 7 দিন যদি আইসিইউতে ভর্তি থাকতে হয়, সারা জীবনের সঞ্চয় হাসপাতালে জমা দিয়ে চলে আসতে হবে। আমরা বলছি প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালও যেন ইচ্ছে মতো টাকা নিতে না পারে, যেন খরচাকে নিয়ন্ত্রণ করা হয়, সেই আইন আমরা পশ্চিমবাংলায় চালু করতে চাই। এবং আমরা একমাত্র আমরা বামপন্থীরা আমরা পারবো এই আইন চালু করতে। আপনারা জানেন, কারণ এই যে প্রাইভেট মালিকরা রয়েছে, আমরা ওদের 2 পয়সার খাইও না পড়িও না, তাই ওদেরকে আমরা 2 পয়সার পাত্তাও দিই না। একমাত্র আমরা পারি ওদের মুনাফায়, যাতে ওরা এরকম ভাবে লাগাম ছাড়া মুনাফা করতে না পারে, সেই আইন করার। তৃণমূল বিজেপির মতো পার্টি যারা এই সমস্ত প্রাইভেট মালিকের কাছ থেকে হাত পেতে কোটি কোটি টাকা চাঁদা নিয়ে, ডোনেশন নিয়ে নিজের পার্টি এবং নিজের সংসার চালায়, তাদের পক্ষে সম্ভব না এই আইন করা। এই কাজ একমাত্র আমরা করতে পারি। এবং সরকারি স্কুলেও আপনাদের বলছি, শিক্ষক নিয়োগ, আমি এই নিয়ে বেশি কথা যাচ্ছি না, শামীমদা এসে গেছে, ও বলবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ওরা মামলা লড়েছে, এই ব্যাপারে আমার থেকে ভালো বলতে পারবে। কিন্তু এইটুকু আমি আপনাদের খালি একটা কথা বলছি যে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ, টেট পরীক্ষার মাধ্যমে, এসএসসির মাধ্যমে প্রত্যেক বছর স্বচ্ছভাবে, কোনো রকম সুপারিশ ছাড়া, কোনো রকম টাকা পয়সার লেনদেন ছাড়া স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ একমাত্র আমরা বামপন্থীরা করতে পারি। সেই ব্যবস্থা আমরা আবার চালু করতে চাই। এবং খালি সেই নয়, এর আগে 77-এর আগে জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্তরা বলেছিলেন ক্ষমতায় আসলে আমরা আমাদের রাজ্যে 8 ক্লাস পর্যন্ত, পশ্চিমবাংলায় ক্লাস 8 পর্যন্ত শিক্ষাকে আমরা অবৈতনিক করব, বিনা পয়সায় করব। বাংলার মানুষ আমাদেরকে দায়িত্বে এনেছিলেন। তারপরে কি করলেন জ্যোতিবাবুরা? ভোটের আগে বলেছিলেন ক্লাস 8 অবধি, 8 ক্লাস পর্যন্ত শিক্ষাকে বিনা পয়সায় করব। জিতে এসে প্রথমে 8 ক্লাস, 1 বছরের মধ্যে ক্লাস 10, 10 ক্লাস অবধি, মাধ্যমিক অবধি, তার 2 বছরের মধ্যে 12 ক্লাস পর্যন্ত, ক্লাস 12 পর্যন্ত বাংলায় শিক্ষা অবৈতনিক হয়, বিনা পয়সায় হয়। আজকের তারিখে আমরা দাঁড়িয়ে বলছি, এর আগে বামফ্রন্ট সরকার 12 ক্লাস পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করে দিয়ে গেছিল। এইবার যদি আমরা আবার দায়িত্ব পাই, আমাদের রাজ্যে মাস্টার ডিগ্রি পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক হবে। গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলার কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশোনা করবে। আমাদের রাজ্যের ছেলেমেয়েদের পা থাক মাটিতে, কিন্তু তাদের মাথা আকাশকে স্পর্শ করুক, রাজ্যের সরকার তাদের পাশে থাকবে। এরকম লোকসভার আগে আমরা বলেছিলাম মহিলাদের জন্য একটা কাজ আমরা লক্ষ্য স্থির করেছিলাম যে আমরা করব, আমরা সে কাজ করতে পারিনি, আমরা কোনো আসন জিতিনি। আজকে আমরা বলছি বিধানসভায় যে যে আসনে আমাদের এমএলএরা জিতবেন, যদি 5 জায়গায় যেতে, যদি 50 জায়গায় যেতে, তা আপনারা ঠিক করবেন। কিন্তু যে যে বিধানসভা কেন্দ্রে আমাদের এমএলএরা জিতবেন, আমাদের প্রত্যেকজন এমএলএ 5 বছরের যে এমএলএ তহবিল, বিধায়ক তহবিলের টাকা, এই 5 বছরের বিধায়ক তহবিলের যে মোট টাকা, তার 3 ভাগের 1 ভাগ টাকা খরচা করা হবে, বরাদ্দ করা হবে শুধুমাত্র মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে। মেয়েদের জন্য আলাদা করে স্কুল তৈরি করা, মেয়েদের জন্য কলেজ তৈরি করা,
মেয়েদের জন্য স্বাস্থ্যকেন্দ্র, বিশেষ করে গ্রামে গ্রামে যারা গর্ভবতী মহিলা তাদের যাতে ডেলিভারি নিরাপদে করা যায়, আরও বিভিন্ন শরীর খারাপ অসুখে বিসুখে যেন তারা ভালো চিকিৎসা পান, তার জন্য মহিলাদের জন্য আলাদা করে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা, আইসিডিএস সেন্টারগুলোকে, অঙ্গনবাড়ি সেন্টারগুলোকে আরও শক্তিশালী করা, মহিলাদের বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ, বিভিন্ন ছোট ছোট কোঅপারেটিভ তৈরি করে তারা যাতে স্বনির্ভর হতে পারেন তার ব্যবস্থা করা, মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার, কুংফু কোচিং সেন্টার, টিউটোরিয়াল সেন্টার বিনা পয়সায় তৈরি করা। এই কাজগুলো করার জন্য আমাদের 3 ভাগের 1 ভাগ টাকা প্রত্যেকজন এমএলএ তহবিলের টাকা বরাদ্দ হবে খালি আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য এই প্রকল্পগুলোতে। এবং সব শেষে আমি যে কথা আপনাদের বলতে চাই, দেখুন 34 বছর আমরা সরকার চালিয়েছি। আর যদি প্রশ্ন করা হয় এই 34 বছরে যাতে পশ্চিমবাংলায় সবাই ভালো করে স্কুলে পড়াশোনা করতে পারে, চাকরি বাকরি পায়, সবাই রাস্তাঘাট ভালো হয়, হাসপাতালের অবস্থা ভালো হয়, উন্নয়ন হয়, এই কাজগুলো করার ক্ষেত্রে বামফ্রন্ট সরকারকে 100-এ কত দেবেন? হয়তো উত্তরে কেউ বলবে বামফ্রন্ট সরকারকে আমরা 100-এ 70 দেবো, কেউ বলবে 100-এ 80 দেবো, কেউ হয়তো বলবে 100-এ 30 দেবো, 20 দেবো, কেউ বলবে 100-এ 0 দেবো, কোনো কাজ করতে পারিনি, তাও হতে পারে। কিন্তু যদি প্রশ্ন করা হয় 34 বছর রাজ্যে বামফ্রন্ট সরকার চলেছিল, এই 34 বছর যাতে বাংলার প্রত্যেকজন মানুষ নিজের ইচ্ছে মতো, নিজের পছন্দ মতো নিজের ধর্ম পালন করতে পারে, সেইটাকে নিশ্চিত করার জন্য আপনারা বামপন্থীদেরকে এই ব্যাপারে বামফ্রন্ট সরকার কত ভালো কাজ করেছে, বামফ্রন্টকে 100-এ কত দেবেন? আমাদের অতি বড় শত্রুও এটা মানতে বাধ্য। এই প্রশ্নে বামফ্রন্ট সরকারকে 100-এ 100 দেবো, একটা নম্বর কেউ কাটতে পারবে না। বাংলায় 34 বছর আমরা সরকার চালিয়েছি, কি বাংলার হিন্দু কি বাংলার মুসলমান এমন একজন মানুষ নেই যিনি বলতে পারবেন তার নিজের ধর্ম পালন করতে কোনোদিন কোনো অসুবিধা হয়েছে। আমাদের সিপিআইএমকে নিয়ে এরা এখন অনেক প্রচার করে, কিন্তু আমরা বলছি আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। বিজেপি বলে না, দেখবেন ও খালি হিন্দুরা ধর্মনিরপেক্ষ হবে আর বাংলা আর মুসলমানরা মুসলমান হবে। আমরা বলছি না, হিন্দুও হিন্দু হবে, মুসলমানও মুসলমান হবে, এবং হিন্দু মুসলমান সবাই ধর্মনিরপেক্ষ হবে। আমরা বামপন্থীরা আমরা মনে করি ভারত ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু আমাদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা নয়, আপনাকে নাস্তিক হতে হবে না। আমরা সিপিআইএম আপনার ধর্মের বিরোধী নই, আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান করি, প্রত্যেকজন মানুষের তার ধর্ম পালন করার অধিকারকে আমরা সম্মান করি, এবং তার ধর্ম পালন করতে গিয়ে যদি কাউকে কোনোদিন কোনো বাধা পেতে হয়, সবার আগে সিপিআইএম সেখানে গিয়ে দাঁড়াবে, এবং আপনি যাতে আপনার ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন তার দায়িত্ব আমরা বামপন্থীরা আমরা নেব। 34 বছর আমরা সরকার চালিয়েছি, কি ছিল না বলুন তো? বাংলায় ঈদ হতো না, মহরম হতো না, দুর্গাপুজো হতো না, কালী পুজো হতো না, জন্মাষ্টমী হতো না, কি হতো না? কোন জিনিসটা হতো না? খালি বিজেপি আর তৃণমূলের মতো দুখানে রাহুকেতু ছিল না বাংলায়, তাই বাংলায় ধর্মের নামে অশান্তি হতো না, গন্ডগোল হতো না, দাঙ্গা হতো না। মুসলমান মানুষও দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরোতেন, হিন্দু মানুষও ঈদের সময় বন্ধুর বাড়িতে সিমুই খেতে যেতেন। এটা ছিল বাংলা। আমরা সেই বাংলাকে ফিরিয়ে আনতে চাই, এবং আজ প্রত্যেকটা ধর্মস্থান, ধর্মের মঞ্চ, এগুলোও যাদের পার্টিবাজি আর রাজনীতির মঞ্চ হয়ে গেছে, পুজো কমিটি থেকে শুরু করে, মন্দির কমিটি থেকে শুরু করে, মসজিদ কমিটি থেকে শুরু করে সব কটা ধর্মের মঞ্চ যে এদের পার্টিবাজির মঞ্চ হয়ে গেছে। আমরা প্রতিটা ধর্মীয় মঞ্চকেও এদের হাত থেকে মুক্ত করে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। আপনার মন্দির, আপনার মসজিদ আপনি আপনার মতো করে চালাবেন। কোনো দলের নেতা, কোনো মন্ত্রী, কোনো মাতব্বর আপনার মন্দিরকে, আপনার মসজিদকে দখল করতে পারবে না। সেই পশ্চিমবাংলা আমরা ফিরিয়ে আনতে চাই। এই কাজ করার জন্য আমরা লড়াই করছি। আপনাদের কাছে, সবার কাছে আবেদন করছি, যদি আমাদের এই লড়াই আপনাদের ন্যায্য মনে হয়, এই লড়াই আমাদের পাশে দাঁড়ান। আমাদের কণ্ঠস্বর, বামপন্থীদের কণ্ঠস্বরকে বিধানসভায় পৌঁছে দেওয়ার লড়াই আমাদের পাশে থাকুন। আর এই পূর্ব মেদিনীপুর জেলায় 2014 সালেও আপনারা জানেন আমাদের রাজ্যে বামপন্থীরা সবচেয়ে, আমরা কোনো আসন জিতিনি, কিন্তু সবচেয়ে ভালো ফলাফল, ভোটের পার্সেন্টেজ যদি দেখা হয়, ভোটের সংখ্যা যদি দেখা হয়, আমাদের রাজ্যে সবচেয়ে ভালো ফলাফল 2014 সালে করেছিল বামপন্থীরা এই পূর্ব মেদিনীপুর জেলায়। তারপর থেকে এমন হলো, বিজেপি এসে এমন হিন্দু মুসলমানের রাজনীতি শুরু করলো যে ভোটে জেতা মমতা ব্যানার্জির জন্য সহজ হয়ে গেল। আমরা বলছি হিন্দু মুসলমান সমস্ত মানুষ একত্রে এসে মমতা ব্যানার্জির পার্টিকে, তৃণমূলকে হারানোর জন্য আমাদের পাশে থাকুন। বিজেপি 100-র মধ্যে 70 নম্বরে পরীক্ষা দিতে বসে। বাংলার 30% মানুষ ধর্মে মুসলমান। বিজেপির মতো একটা পার্টি জীবনে সে ভোট পাবে না।
মমতা ব্যানার্জি 100 নম্বরে পরীক্ষায় বসছে, তো বিজেপি পরীক্ষাতেই বসছে 70 নম্বরে। তাদের যতই পাক না কেন জীবনে মমতা ব্যানার্জিকে হারাতে পারবে না। আমরা বামপন্থীরা, বামপন্থী, কংগ্রেস, আইএসএফ সহ যে ধর্মনিরপেক্ষ দলগুলো রয়েছে, আমরা 100-100 লড়াই করছি। আমাদের পাশে যদি আপনারা দাঁড়ান, আপনাদেরকে যদি পাশে পেয়েছি, তাহলে মমতা ব্যানার্জিকে হারিয়ে এই লড়াই আমরা জিতবো। এবং এই লড়াই জেতার প্রশ্নে আপনাদের কাছে আবেদন করছি, এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র, যেখানে আমাদের যারা কমরেড রয়েছেন, যারা এখানে আমাদের কর্মীরা রয়েছেন, এবং যারা আমাদেরকে ভালোবাসেন যে মানুষ, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন যে মানুষ, সবার কাছে আবেদন করছি, সামনের বিধানসভায় এই চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র আমাদেরকে জিততেই হবে। এখানে আমাদের প্রতি, আমাদের পার্টির যে ইতিহাস, আমাদের পার্টির যে ভিত্তি, আমাদের পার্টির প্রতি মানুষের যে সমর্থন, ভালোবাসা যা আছে, তার জোরে বলছি এই চণ্ডীপুর বিধানসভা বামপন্থীদের পক্ষে জেতা সম্ভব। এবং আজকে থেকে যদি আমাদের কমরেডরা কোমর বেঁধে সেই লড়াইয়ে নামেন, ঠিক করেন আজকে থেকে আমাদের কমরেডরা যে এই চণ্ডীপুর আমরা জিতবো, তাহলে এই চণ্ডীপুর আমরা জিতবো। তার জন্য যেভাবে লড়াই করতে হয়, যেভাবে মানুষের কাছে যেতে হয়, কোনো বাদ বিচার না করে, কে কবে আমাদের ভোট দেননি, কে কবে দুটো প্রশ্নে আমাদের বিরোধিতা করেছিলেন, আমাদের কমরেডদেরকেও এখানে মন অনেক খোলা রাখতে হবে, অনেক উদার হতে হবে। আমাদের ওই দোষ রয়েছে, অনেক ক্ষেত্রে আমরাও সংকীর্ণ হয়ে যাই। কে কবে দুটো প্রশ্নে আমাদের বিরোধিতা করেছিলেন, কে কবে দুটো প্রশ্নে আমাদের গালাগাল দিয়েছিলেন, তো ধরেই নিয়েছি সে মানুষ আমাদের চিরকালের জন্য শত্রু। কিন্তু কোনো মানুষ চিরকালের জন্য কারো শত্রু হয় না। খোলা মনে সমস্ত মানুষের কাছে গিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে যেন চণ্ডীপুর আমরা জিততে পারি, সেই লড়াই যেন আমাদের কমরেডরা আজকে থেকে নামেন। আপনাদের সবার কাছে আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।